সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, প্রেস দ্য বেল আইকন টু গেট দ্য লেটেস্ট আপডেট। 1948 সাল বছরের প্রথম দিনেই অর্থাৎ 1 জানুয়ারি ভারত কাশ্মীর সমস্যাকে নিয়ে রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হলো। জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 2 মাস জুড়ে রাষ্ট্রপুঞ্জ বারে বারে কাশ্মীর বিষয়টাকে নিয়ে আলোচনা করল। পাকিস্তানকে প্রতিনিধিত্ব করেছিলেন গিফটেড অরেটর স্যার জাফরুল্লাহ খান। তিনি বলেন যে 1946 এবং 47 সালে উত্তর ভারত জুড়ে যে দাঙ্গা হয়েছিল তাতে মুসলমানরা ভীষণ ক্ষতিগ্রস্ত হন এবং পূর্ব পাঞ্জাবে শিখ এবং হিন্দুরা কার্যত মুসলিম নিধন যজ্ঞে সামিল হয়েছিল। সেই জন্য প্রায় 60 লক্ষ মুসলমান পূর্ব পাঞ্জাব থেকে পশ্চিম পাঞ্জাবে বা পাকিস্তানে চলে যেতে বাধ্য হয়। সুতরাং 47-এর অগাস্টে যে পাঠান রেডাররা নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স দিয়ে কাশ্মীরকে আক্রমণ করেছিল, সেটা আসলে মুসলমানরা ভারতবর্ষে আক্রান্ত হচ্ছে তাই মুসলমান ভাইদের পাশে দাঁড়াবার জন্যই সেই পাঠানরা ভারতবর্ষকে আক্রমণ করেছিল, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স দিয়ে কাশ্মীরে ঢুকেছিল। স্যার জাফরুল্লাহ খান এই যুক্তি পেশ করেন রাষ্ট্রপুঞ্জে। সেটা হচ্ছে 1948 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসের কথা। তিনি এটাও বলেন যে কাশ্মীর হলো আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন। ভারতের একটা সিম্বলিক ডিফিট হয় রাষ্ট্রপুঞ্জে। ভারত প্রথমে যে প্রস্তাবটা রাষ্ট্রপুঞ্জে দিয়েছিল সেটা ছিল জম্মু কাশ্মীর প্রশ্ন, কিন্তু রাষ্ট্রপুঞ্জ এজেন্ডাটাকে পরিবর্তন করে করল ভারত এবং পাকিস্তান দুদেশের প্রশ্ন। একটা সিম্বলিক এবং মরাল ডিফিট হয়। পাকিস্তান কাশ্মীরে গণভোটের দাবি করে এবং অবশ্যই তাদের দাবি মতো এক নিরপেক্ষ প্রশাসনের তত্ত্বাবধানে। জুনাগড়ে মুসলিম রাজা পাকিস্তানের অন্তর্ভুক্তি চেয়েছিলেন। জিন্নার বক্তব্য ছিল প্রিন্সলি স্টেটের রাজারাই স্থির করবেন ভারত না পাকিস্তান কোন দেশের সঙ্গে সেই রাজ্য যুক্ত হবে। ভারতবর্ষের যুক্তি ছিল রাজা বা মহারাজা নয়, সেই এলাকার স্থানীয় মানুষই তাদের ভাগ্যের নিয়ন্ত্রক হবেন, তারাই ঠিক করবেন সেই রাজার শাসনাধীন রাজ্য ভারত না পাকিস্তান কোন দেশের অন্তর্ভুক্ত হবে। জুনাগড়ের ক্ষেত্রে একবার জনসাধারণের ইচ্ছার কথা প্রকাশ করে ভারতের পক্ষে কাশ্মীর প্রশ্নে গণভোটের অবস্থান থেকে সরে আসাটা কিছুটাই অসুবিধাজনক ছিল। তাই ভারত বলে শেখ আবদুল্লাহ তার নেতৃত্বাধীন যে প্রশাসন আছে, গণভোট যদি হয় সেই প্রশাসনের ব্যবস্থাপনায় বা তদারকিতেই গণভোট হোক। ব্রিটিশদের ভূমিকা রাষ্ট্রপুঞ্জে খুব নক্কারজনক ছিল। ফিলিপ নোয়েল বেকার নামে ব্রিটিশদের প্রতিনিধি ছিলেন রাষ্ট্রপুঞ্জে। তিনি কিন্তু খোলাখুলি কাশ্মীরের পাকিস্তান অন্তর্ভুক্তিকেই সমর্থন করেন। সেখানে অনেকগুলো কারণ আছে বলে মনে করা হয়। 1940 সালে মুসলিম লীগের লাহোর অধিবেশন থেকেই পাকিস্তানের ডাক দেয়া হয় এবং ব্রিটিশ শাসকরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তানের গঠনকে সর্বান্তকরণে সমর্থন করেছিলেন। তাদের সেই অবস্থান থেকে তারা স্বাধীনতার পরেও সরে আসেননি। দ্বিতীয়ত, তখন সদ্য আরব থেকে ইসরায়েলের সৃষ্টি হয়েছে, তাই সারা বিশ্বের মুসলিম বিশ্বকে একটা সদর্থক বার্তা দেওয়ার প্রয়োজন ছিল। কাশ্মীরের পাকিস্তান অন্তর্ভুক্তি হলে মুসলিম বিশ্বের মননে
যে ক্ষত হয়েছিল তাতে একটা প্রলেপ দেওয়ার সুযোগ ছিল বলে অনেকেই মনে করেন। তৃতীয়ত সেটা হচ্ছে তখন কিন্তু দুনিয়া বাইপোলার, আজকের মতো ইউনিপোলার নয়। সোভিয়েতের কমিউনিজমের তখন বারবারন্ত, তাই কাশ্মীর পাকিস্তানের অন্তর্ভুক্ত হলে সরাসরি ব্রিটিশ এয়ারবেস যেটা মিডল ইস্টে ছিল তার সঙ্গে যোগ স্থাপনে সুবিধা হবে এবং ব্রিটিশ প্রভাব থাকবে এই পাকিস্তানের উপর, এবং পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে দিয়ে সরাসরি রুশ ভূখণ্ডকে ছুঁতে পারবে ব্রিটিশরা। এটাও একটা যুক্তি ছিল। তাই অনেক তাবর ব্রিটিশ দৈনিকের খ্যাতনামা সাংবাদিকরা এই যুক্তিগুলো উপস্থাপনা করে কাশ্মীরের পাকিস্তান অন্তর্ভুক্তির পক্ষে জওয়াল সওয়াল করেছিলেন। আমেরিকাও ব্রিটেনের সমর্থক ছিল। নেহেরু এই সময় খুব উদ্বিগ্ন ছিলেন এবং নিজের ভুল সিদ্ধান্তের জন্য অনুতপ্ত ছিলেন। ভুল সিদ্ধান্ত এই যে কাশ্মীরকে রাষ্ট্রপুঞ্জে পাঠানো। নেহেরু বারবার আক্ষেপের সঙ্গে বলেছিলেন যে তিনি ভেবেছিলেন যে রাষ্ট্রপুঞ্জে এই বিষয়টা এথিক্সের দ্বারা পরিচালিত হবে, কিন্তু দেখা গেল বাস্তবে ক্ষমতার রাজনীতির কুশীলবরা রাষ্ট্রপুঞ্জকে নিয়ন্ত্রণ করছে, সেখানে এথিক্সের কোনো ভূমিকা নেই। ইতিমধ্যে ভারতবর্ষেও কাশ্মীরকে দখলমুক্ত করার জন্য প্রবল চাপ সৃষ্টি হচ্ছে, নেহেরুর উপরও চাপ সৃষ্টি হচ্ছে। 1948 সালের মার্চ এপ্রিলে যখন আস্তে আস্তে করে ঠান্ডা চলে যাচ্ছে, গরম শুরু হচ্ছে, তখন ইন্ডিয়ান ইনফ্যান্ট্রি কাশ্মীরকে হানাদারদের দখলমুক্ত করার প্রচেষ্টা আবার শুরু করলো। তারা শুরু করলো শ্রীনগর থেকে 60 কিলোমিটার দূরে উড়ি থেকে পশ্চিম এবং উত্তর প্রান্তে। প্রথমে তারা তিথওয়াল দখল করে। ওদিকে এভার শিফটিং লাইন অফ কন্ট্রোলের উল্টো দিকে পাকিস্তান আজাদ কাশ্মীর গঠন করে এবং সেখানকার যুবকদের নিয়ে এই পাকিস্তানের সেনা প্রধানরা, উচ্চপদস্থ মিলিটারি কর্তারা তাদেরকে ট্রেন করে আজাদ কাশ্মীর মিলিটারি গঠন করে। মুজাফফরবাদ থেকে বা আজাদ কাশ্মীর থেকে পাল্টা আক্রমণ শুরু হয়। কিছুদিনের মধ্যেই দ্রাস এবং কার্গিল এবং বাটালিক, সেটা হচ্ছে আজাদ কাশ্মীর বা পাকিস্তানের সেনাবাহিনী দখল করে নেয়। পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছয় যে ভূপৃষ্ঠ থেকে 11,000 ফিট উচ্চতা লে, যেটা লাদাখের রাজধানী, সেটাও প্রায় পাকিস্তানের দখলে চলে যায়, যে যাওয়ার উপক্রম হয়। তখন ভারতীয় বায়ুসেনা আসরে নামে, তারা দখল করে বাতালিক, দ্রাস, কার্গিল এবং লেহকে বা লাদাখকে হানাদারদের হাত থেকে মুক্ত করার চেষ্টা করে এবং সফল হয়। এবং একই সঙ্গে পুঞ্চের পশ্চিম দিকটা আবার হানাদারদের অধিকৃত ছিল, কিন্তু পুঞ্চ দখল মুক্ত হয় ভারতীয় বায়ুসেনার সক্রিয় উপস্থিতির জন্য বা সক্রিয় পার্টিসিপেশনের জন্য। কিন্তু এভাবে আর কতদিন চলবে? ভারতের সেনাদের একটা বড় অংশ চেয়েছিল যে তারা এগিয়ে গিয়ে মুজাফফরবাদের দখল নেবে। সেই জন্য সমতল থেকে 3-4টে ব্যাটালিয়ন সেনা তারা। AT Infotech is authorized training partner of MuleSoft, eligible for BTech all stream students. No course fee, 50% discount on global certification fees. Contact AT Infotech Ventures, Martin Bud Business Park, Level 11, Room 1104, Plot number BP3, Salt Lake City, Sector 5, Kolkata 70091. The fastest growing digitally enabled university in a conveniently located and vibrant campus. Join Sister Nivedita University, Kolkata for higher education and research. কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে ভারতের রাজনৈতিক নেতৃত্ব তাদেরকে সেই অনুমতি দেয়নি। তাদের যুক্তি ছিল যে শুধুমাত্র রিডিপ্লয়মেন্ট অফ আর্ম ফোর্সেসে হবে না, সেখানে এয়ারফোর্সের সক্রিয় সহযোগিতা দরকার। কিন্তু ভারতের সেনা একটা জায়গায় এসে থমকে যায় আর এগিয়ে যাওয়ার অনুমতি তারা পায়নি। ফেব্রুয়ারি মাসের 5 তারিখে 1948-এর ফেব্রুয়ারি মাসের 5 তারিখে রাষ্ট্রপুঞ্জে শেখ আবদুল্লাহ বক্তব্য রাখেন।
তিনি যেটা বলেছিলেন সেটা একদম ব্লান্ট, টু দ্য পয়েন্ট এবং ডিভয়েড অফ ডিপ্লোম্যাটিক কন্টেন্ট। তিনি বলেন যে নো ফোর্স ইন দ্য ওয়ার্ল্ড ক্যান রিপ্লেস হিম ফ্রম দ্য পজিশন হুইচ হি হ্যাজ ইন কাশ্মীর, এবং সঙ্গে যোগ করেন যতক্ষণ পর্যন্ত কাশ্মীরের জনতার সমর্থন আমি পাব ততক্ষণ পর্যন্ত কাশ্মীর থেকে আমাকে কেউ সরাতে পারবে না। রাষ্ট্রপুঞ্জ এই অবস্থায় একটা বড় কমিশন গঠন করে। সেই কমিশন দিল্লি, করাচি এবং কাশ্মীরে বারবার যায়। ইতিমধ্যে অনেকে বলতে শুরু করেছিলেন যে শুধুমাত্র কাশ্মীরে সেনা পাঠিয়ে পুরো কাশ্মীর ভারতবর্ষ নিজের হাতে আনতে পারবে না। সলিউশন কি? অনেকের বক্তব্য ছিল হয় কাশ্মীরকে পুরোপুরি দ্বিখণ্ডিত করা, নয় JN Rai Hospital, #1 pocket-friendly multi-speciality hospital for common people, quality and expert healthcare. JN Rai Hospital, পয়সা ও প্রাণ দুটোই বাঁচায়। তুর্কিতে পশ্চিম পাঞ্জাবে আক্রমণ করা, এটা অনেকের ব্যাখ্যা ছিল, এবং সমস্ত ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কাশ্মীর প্রশ্নে পাকিস্তানকে সমর্থন করেছিল। বহু সাংবাদিক, ওয়েস্টার্ন প্রেসের সাংবাদিক তখন ভারতবর্ষে আসতেন, পাকিস্তানেও আসতেন। তারা দুদেশের মানুষের মনোভাব বুঝবার চেষ্টা করতেন কাশ্মীরকে নিয়ে। ভারতবর্ষের মানুষের মনোভাব যে কাশ্মীর ভারতবর্ষের ইন্টিগ্রাল পার্ট, শেখ আবদুল্লাহ সেখানে প্রধান হয়ে রয়েছেন। এর থেকে প্রমাণিত হয় যে ভারতবর্ষ সেকুলারিজমের ধারক বাহক। বা অন্যদিকে পশ্চিম পাকিস্তানে, মানে পাকিস্তানে লাহোর, করাচি, ইসলামাবাদের জনমানুষের বক্তব্য ছিল যে সেখানে মুসলমান মানুষ হিন্দুদের দ্বারা আক্রান্ত, তাই জেহাদ হোক বা যেভাবেই হোক কাশ্মীরকে মুক্ত করতে হবে এবং পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে হবে। তো 48 সালের ওই সময় রাষ্ট্রপুঞ্জের বিশেষ প্রতিনিধি দল কাশ্মীর, করাচি এবং দিল্লিতে আসেন। শেখ আবদুল্লাহ সেই প্রতিনিধি দলকে বিখ্যাত শালিমার গার্ডেনে আপ্যায়ন করেন। পোয়েট্রি হয়, নানা রকম মুশায়রা হয়। সেখানে একজন বিখ্যাত লোক ছিলেন চেক ডিপ্লোম্যাট এবং স্কলার জোসেফ কার্বেল। তার সঙ্গে শেখ আবদুল্লাহ দীর্ঘক্ষণ কথা বলেন। জোসেফ কার্বেল পরে লিখেছিলেন তিনি একটি মস্কে যান ফ্রাইডে প্রেয়ারে। সেখানে শেখ আবদুল্লাহ ভাষণ দিচ্ছেন। প্রায় 4-5 হাজার মানুষ উইথ র্যাপ্ট অ্যাটেনশন শেখ সাহেবের বক্তব্য শুনছেন। কোনো পুলিশের কোনো উপস্থিতি নেই। অনেক সময় আমরা দেখতে পাই যে প্রশাসনকে কাজে লাগিয়ে ভিড় জোটানোর বন্দোবস্ত করা হয়। সেকালেও হতো, এখনো হয়, হয়তো ভবিষ্যতেও হবে। কিন্তু কার্বেল বলেছেন যে কোনো রকম পুলিশ প্রশাসনের উপস্থিতি তার চোখে পড়েনি। মন্ত্রমুগ্ধের মতো শেখ আবদুল্লাহর বক্তব্য শুনছেন ওখানকার সমবেত জনতা। শেখ আবদুল্লাহ জোসেফ কার্বেলকে বলেছিলেন যে কাশ্মীর সেইভাবে কখনোই স্বাধীন হতে পারে না। কাশ্মীরকে সমস্যাকে স্থায়ী সমাধান করতে হলে কাশ্মীরকে দুভাগে ভাগ করা প্রয়োজন, এবং তিনি ভারতের সঙ্গে বা ভারতে মিশে যাওয়ার কথাও বলেছিলেন, যে ভাগটা কাশ্মীরের থাকবে এদিকে। কারণ তিনি মনে করতেন যে কাশ্মীর স্বাধীন যদি হয় পাকিস্তান ছলে বলে কৌশলে যে কোনোভাবে কাশ্মীরকে গ্রাস করে নেবেন। শেখ আবদুল্লাহ ভারতপন্থী ছিলেন কি ছিলেন না সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। তিনি যে প্রচণ্ডভাবে পাকিস্তান বিরোধী ছিলেন সেটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।